আমি তোমাকে ভালোবাসি না। এতদিন তোমার সাথে অভিনয় করেছি। আসলে আমার ও জারার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বন্ধুদের সাথে বাজি ধরে তোমার সাথে প্রেম করেছিলাম। অনেক দিন ধরে বলবো করে সত্যি গুলো বলা হয়নি। আমি স্তব্ধ চোখে তাদের দিকে তাকিয়ে আছি। বাহ, কি সুন্দর কথা। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আজ তারাও আমার কথা শুনতে রাজি নয়। আমি চোখের পানি মুছে এগিয়ে গিয়ে রোশানের হাত ঝাঁকি দিয়ে বললাম, মজা করছেন আমার সাথে? আমার এরকম মজা একদম ভালো লাগে না। যারা তুইও আমার সাথে মজা করছিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তুই কি করে এসব করছিস? রাই, আমরা মজা করছি না, এগুলোই সত্য কথা। আমি বিশ্বাস করি না। আমার বেস্ট ফ্রেন্ড কখনো আমার সাথে এমন করতেই পারে না। আর আপনি, আপনি না আমায় ভালোবাসেন। আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমাকে বিয়ে করবেন, আমাদের ছোট্ট একটা সংসার হবে। রোশান আমাকে ঝাটকা মেরে সরিয়ে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, তোর মতো মেয়ে তো আমার পায়েরও যোগ্য নয়। আর তোকে বিয়ে? ওয়াক থু। আমার চয়েস এতটাও খারাপ হয়নি। ভালো করে কথা বলছিলাম, ভালো লাগেনি। আসলে তুই ভালো কথার মানুষ না। তোর সব সত্যি জেনে গেছি আমি। তাই এসব ন্যাকামো অন্য কোথাও কর। কি সত্যি জেনে গেছেন আপনি? কি যা তা বলেন এসব? আমি তো আপনার কাছ থেকে কোনো কথা লুকাইনি। লুকিয়েছিস অনেক কথা, লুকিয়েছিস। তুই সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টাস। তোর কোনো মান সম্মান নেই। নিজেকে তো কিছুদিন পর নিলামে উঠাবি। নিজের শরীর দেখিয়ে কত ছেলের আকর্ষণ করিয়েছিলি। তোর থেকে ভালো ওই পতিতারা। তোর মতো মেয়েকে কখনো ভালোবাসা যায় না। আরে তোর থেকে প্রস্টিটিউট মেয়েদের ভালোবাসলেও একটা ছেলে ভুল করবে না। আমার বদকিস্মিত যে তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে নিয়েছিলাম। ভাগ্য ভালো সময় থাকতে তোর আসল চেহারা দেখি নিয়েছি। এখন আমিও যারা একে অপরকে ভালোবাসি। তোর ওই নোংরা চেহারাটা না আমাকে দেখাস না। আমি তো আমার চেহারা তোকে কখনো দেখাবো না। নিজের মধ্যে যদি ন্যূনতম মানসম্মান থাকি তাহলে আমার থেকে দূরে থাকিস। হ্যাঁ, কাকে বলছিস? আমি, যে কিনা নিজের শরীর দেখিয়ে অন্যকে আকর্ষণ করতে পারে, তার আবার মানসম্মান? রোশন তাচ্ছিল্যের সহিত কথাগুলো বলে নিচে এক ডলা থুথু ফেলল। সাদ্দাম এসব কথায় চটে গেল। আমি তো পাথর হয়ে গেছি। কি বলে এসব? সাদ্দাম জোরে চেঁচিয়ে বলল, অনেক বলেছেন, থামেন এবার। কি প্রমাণ আছে এসবের? আপনি না জেনে কেন ওকে মিথ্যা অপবাদ দিচ্ছেন? এই যারা, এই তুই কি মানুষ? তোর সামনে তোর বেস্ট ফ্রেন্ডকে কথা শোনাচ্ছে আর তুই চুপচাপ শুনে নিচ্ছিস? যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। রোশন ভুল কিছু বলেনি। যারা কথাটা বলতে দেরি, ওর গালে একটা থাপ্পড় পড়তে দেরি নয়। ভেবেছিলাম থাপ্পড়টা সাদ্দাম দিয়েছে, কিন্তু না, থাপ্পড়টা মেরেছে তামিম। সাদ্দাম হাত উঠিয়েছিল, তার আগেই তামিম মেরে দিয়েছে। তামিম ওর আগে ফুঁসছে। শাকিল যারার সামনে গিয়ে বলল, তোকে আমাদের ফ্রেন্ড ভাবতেও লজ্জা করছে। ওয়াক্থু, তোর মতো কাল নাগিনকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, তার জন্য নিজের ওপরে ঘৃণা হচ্ছে। যারা গালে হাত দিয়ে ফুঁসতে লাগলো। আমি এগিয়ে গিয়ে রোশানের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, আপনার দোহাই লাগে রোশন, আপনি এসব কথা বলবেন না। আপনার পায়ে পড়ি আমি, আপনি চুপ করুন। আপনি যদি আমার প্রতি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু দয়া করে এসব মিথ্যা অপবাদ দিয়েন না। আপনার যদি মনে হয় আপনি সম্পর্ক রাখবেন না তাহলে শেষ করে দিন। আমি কিচ্ছু বলবো না, তবু আমার নামে এতগুলো অপবাদ দিয়েন না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন। অলরেডি আমাদের ঘিরে সারা কলেজের স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। সবাই এতে দাঁত কেলিয়ে বিনোদন নিচ্ছে। কয়েকটা ছেলে মোবাইল চালু করে ভিডিও করে নিচ্ছিল। শাকিল দৌড়ে ওদের হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ভালোবাসলে যে কতটা বেহায়া হতে হয় সেদিন আমি বুঝতে পেরেছি। রোশন আমাকে ধাক্কা দিয়ে ওর সামনে থেকে সরিয়ে বলেছিল, শরম থাকলে তোর এই চেহারা আমাকে দ্বিতীয়বার দেখাস না। খুব শীঘ্রই আমি ও যারা বিয়ে করছি। তোর মতো মেয়ের সাথে টাইম পাস করা যায়, বিয়ে করা নয়। সাদ্দাম এগিয়ে এসে রোশানের কলার ধরে বলল, কুত্তার বাচ্চা, মুখ সামলে কথা বল। কিছু বলছি না বলে বেড়ে গেছিস? আগে নিজের দিকে দেখ, তারপর ওরে নিয়ে বাজে কথা বলিস। আমার বোনকে নিয়ে আর একটা কথা বললে জিবলা টেনে ছিঁড়ে ফেলবো। বড় বড় সম্মান করছিলাম, কিন্তু তুই সম্মানের যোগ্য নস। যারার দিকে তাকিয়ে বলল, যারা তোর আমি জানে মেরে ফেলবো। তুই হলি যত নষ্টের গোড়া। রোশান ঝাড়া মেরে সাদ্দামের হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলল, প্রমাণ আমি নিজেই। আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। তামিম আমাকে ধরে উঠিয়ে বলল, রিলেশনে যাওয়ার আগে বলেছিলাম তোরে, এই মানুষটিপি জানোয়ারের থেকে সাবধান থাকিস। তুই তো আমাদের কথা শুনলি না। এখন বিশ্বাস হয়েছে তো?
আর তোর বেস্ট ফ্রেন্ডের পরিচয় দেখেছিস? এদের জন্য আমাদের থেকে দূরে যেতে চেয়েছিলি তুই। আমি কিছু বলার মতো অবস্থায় নেই। কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে গেছে। সাফা ঝুমা আমার পাশে এসে দাঁড়ালো। যেখানে সাদ্দাম, শাকিল, তামিম কথা বলে, সেখানে আমরা কোনো মেয়ে কথা বলি না। তাই সাফা ঝুমা চুপ করে নীরব দর্শকের ভূমিকা রেখেছে। রোশান জারার হাত ধরে সেখান থেকে চলে গেল। আমি দৌড়ে সেদিকে যেতে নিলে সাদ্দাম, তামিম আটকে ফেলে। আমি মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বসে পড়ি। জীবনের প্রিয় দুটো মানুষ বিশ্বাসঘাতকতা করলো, যাদেরকে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করতাম, তারাই আমাকে ধোঁকা দিল। এক বেস্ট ফ্রেন্ড আর দুই ভালোবাসার মানুষ, তারাই আমার কাছে বেঈমান নামে পরিচিত পেল। আমার ভুল ছিল না তা আমি বলবো না। হ্যাঁ, আমারও ভুল ছিল। একজনকে পাগলের মতো ভালোবাসতাম আর একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। তার যোগ্য উপহার আমাকে তারা দিয়েছে। তারপর ঘটে যায় অনেক ঘটনা। আমি বেহায়ার মতো কতবার রোশানের কাছে গিয়েছি, কিন্তু অপমান ধিক্কার ছাড়া কিচ্ছু পাইনি। এই ঘটনা যখন সারা কলেজে ছেয়ে যায়, তখন প্রিন্সিপাল আব্বুকে ইনফর্ম করে, সাথে রোশানের বাবাকেও। সেদিন প্রিন্সিপালের রুমে আমার সাথে সাথে আমার বাবাও অপমানিত হয়। ক্ষমতার দাপটে সেদিন আমাদের বাপ বেটির কথার কোনো গুরুত্ব থাকে না। চেয়ারম্যানের ছেলে হয়, সে পার পেয়ে যায়, আর সব দোষ হয় আমার। আমি নাকি রোশানকে ডিস্টার্ব করতাম, ওর পেছন পেছন ঘুরতাম, আরও কত কি। এমনকি সব মিথ্যে অপবাদগুলো সত্যি রূপে পরিণত হয়। সেদিন বাসা আসার পর বাবা আমার দুই গালে দুটো শক্ত করে চর বসিয়েছিল আর বলেছিল তার সাথে কোনোদিন কথা না বলতে। গ্রামের লোকেরাও তিলকে তাল করে আমাকে দোষারোপ করা শুরু করে, কিন্তু কেউ ঘেটে দেখে না আসলে আমার দোষ কিনা। এত এত মানসিক চাপে আমি নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেলি। ডিপ্রেশন চারদিক থেকে আমাকে ঘিরে ধরে। তাই একদিন পৃথিবীর সব মায়া ত্যাগ করে আব্বুর হাই পাওয়ারের ঘুমের ঔষধের পাতা থেকে পুরো এক পাতা ঔষধ একসাথে খেয়ে আত্মহত্যার চেষ্টা করি। কিন্তু সঠিক সময়ে হসপিটালে নেয়ায় বেঁচে যাই। হসপিটালে থেকে আসার পর সবার কথার অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে যাই। আবার অত্যাচার, আবার আত্মহত্যার কথা মাথায় আসে। সেদিন সাহস করে ফলের ছুরিটা হাতে নিয়ে মাত্রই পোঁচ দিব, তখনই ঝড়ের গতিতে তায়াং ভাইয়া এসে থামিয়ে ফেলে। তারপরের ঘটনাগুলো স্বপ্নের মতো ঘটতে থাকে। তায়াং ভাইয়া ও পরিবারের সাপোর্টে আমি ডিপ্রেশন কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকি। আহাদ ভাইয়াও রোশানের বিরুদ্ধে এসে আমাকে অনেক হেল্প করেছে। আব্বু আমার সাথে কথা না বললেও বাসায় এলে পুরো সময় আমার খেয়াল ও যত্ন নিত। পুরো 6 মাস পর আব্বু আমার সাথে কথা বলে। যেদিন আমার পরীক্ষার রেজাল্ট দেয়, সেদিন রোশান এসব খবর পেয়েও একবারও আমার সাথে দেখা করতে আসেনি। না এসে ভালো করেছে। যারার সাথে আমরা সব ফ্রেন্ড বন্ধুত্ব শেষ করে দেই। যারা পরীক্ষা শেষ করে ঢাকা চলে যায়, রোশান হাই স্টাডির জন্য ইউকেতে চলে যায়। আহাদ ভাইয়ার মুখে এতটুকুই জেনেছিলাম। এরপর ঢাকা ভর্তি হলাম। তায়াং ভাইয়া, খালামণি, তন্নির সংস্পর্শে সবার ভালোবাসায় মনের জোর ফিরিয়ে এনে আবার আগের আমিতে ফিরে এলাম। এবার আপনারাই বলুন তো রোশান, যারাকে কি আমার মাফ করে দেওয়া আদৌ উচিত? যদিও তাদের সাথে আরেকজনও আছে, যে এসবের মেইন কালপ্রিট। আমাকে নিয়ে সেই মূলত খেলেছে। রোশান যারা তো ছিল তার খেলার গুটি। আমি তার কথা পরে জানতে পেরেছি, যে কিনা ভালোর মুখোশ পরে আমার মনে জায়গা নিতে চেয়েছিল। কিন্তু তার আগেই সব সত্যি আমি জেনে যাই। আমি এই তিনজনকে কখনো ক্ষমা করব না, কখনো না। ফ্ল্যাশব্যাক এন্ড। এক দমকা হাওয়ায় বেবি চুলগুলো চোখের সামনে আসতেই ধ্যান ভাঙল। চোখের পানি মুছে নিলাম। সিএনজির শব্দ পেতেই নিচের দিকে তাকালাম। আমাদের দালানের সামনে সিএনজি থেমেছে। সেখান থেকে দুজন নামলো। আমি ভাবলাম কার না কার ফ্ল্যাটে মেহমান এসছে, সেদিকে তাকিয়ে আমি কি দেখব, তাই আর সেদিকে তাকালাম না। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। বাসার ভেতর ঢুকতেই দেখি তন্নি পিঠ ধরে সোফায় বসে আছে। ওকে কিছু জিজ্ঞেস করার আগে আমার পিঠে দুম করে এক তাল পড়ল। আমি আল্লাহ গো বলে চিৎকার জুড়ে দিলাম। তৎক্ষণাৎ তার দিকে তাকিয়ে ব্যথার কথা ভুলে খুশিতে জোরে চেঁচিয়ে বললাম, তুমি! আমার চিৎকারে অপর পাশে থাকা ব্যক্তিটা কানে হাত দিয়ে বলল, চুপ কর নভি, আমার কান গেল। আমি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বললাম, নূর আপি, তুমি তুমি তো অনেক বড় সারপ্রাইজ দিয়ে দিলা। কার সাথে এলে? তোর মামির সাথে। মামি কোথায়? ভেতরে। তুমি আসবা তা কালকে বললা না কেন? এটাই তো সারপ্রাইজ। যাও, কাটটি তোমার সাথে, তুমি বলো নাই। নুরাপি আমার কান টেনে ধরে বলল, তোর কাটতে বের করতাছি। আহ নুরাপি ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তোমরা পাইছো কে?
একজন রাগলে চুল টানে আরেকজন কান। আমি কি লুটের মাল নাকি? কে আবার চুল টানে? কে হতে পারে বলো? তায়াং ভাইয়া ছাড়া কি অন্য কারো সাহস আছে? একদম ঠিক করে। নুরাপি আমার কান ছেড়ে দিল। আমি তন্নির দিকে তাকিয়ে বললাম, ওই ছেমরির কি হয়েছে? পিঠে হাত দিয়ে বসে আছে কেন? নুরাপি মিটমিট করে হেসে বলল, ওর পিঠেও একটা তাল ফেলাইছি। আহারে, বেচারির মেরুদণ্ড বোধ হয় ভেঙে ফেলছ। কথাটা বলে আমরা দুজন একসাথে হো হো করে হেসে উঠলাম। তন্নি আমাদের দিকে তাকিয়ে কাদো কাদো ফেস করে বলল, হাসো হাসো, বেশি করে হাসো তোমরা, দিন আমারও আসবে। আর নুরাপিকেও এমনি মারে, আমার পিঠ বাঁকা হয়ে গেছে। নুরাপি তন্নির সামনে গিয়ে বলল, কি বললি? আবার বল। তোদের দুটোকে তো আরো জোরে মারা উচিত। তোদের কল দিয়ে পাওয়াই যায় না। কি বিজি মানুষ। অনলাইনে থাকলেও নো রিপ্লাই। এই জন্য আসতে চাইনি। মা জোর করে নিয়ে এলো। তন্নি মুখ ভেঙচি দিয়ে বলল, হাসছো কেন? তাহলে চলে যাও। এখন তো তুই বললেও যাব না। আমার আন্টির বাসায় আসছি। তোকে বলে কি যাব? আমি দৌড়ে এসে দুজনকে হাত দিয়ে থামিয়ে বললাম, থামো থামো, ঝগড়া করো না বাচ্চারা, ঝগড়া করা ভালো নয়। নুরাপি দাঁত চেপে বলল, ঝগড়া করা ভালো না। তোর ভালো সুটাইতাছি। তোরে তো আমি এখন বানামু। ধরতে পারলে তো বানাবে। আমি এখন দৌড়ে মামির কাছে চলে যাব। আমি দাঁত কেলিয়ে দৌড় লাগালাম। নুরাপি অল্প একটু ধাওয়া করেছিল। আমি তার আগেই ছুট। আমার দুই মামা, বড় মামার 3 মেয়ে, তাদের কোনো ভাই নেই। নুরাপি বড় মামার ছোট মেয়ে। বড় দুই আপুর বিয়ে হয়ে গেছে। বড় আপুর 2 ছেলে, মেজ আপুর 1 ছেলে। তারা তাদের শ্বশুরবাড়ি থাকে। নুরাপি এখনো অবিবাহিত। নুরাপির পুরো নাম আয়েশা খান, ডাকনাম নূর। পড়াশোনা শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। ছোট মামার 2 মেয়ে, তারও কোনো ছেলে নেই। আর আমারও ভাই নেই। সাধারণত দেখা যায় ভাগ্নিরা মামার পাগল হয়, কিন্তু আমরা উল্টো। আমি, ইভা, তায়াং ভাইয়া, তন্নি, এই 4 জন 2 মামির পাগল। মামি বলতে আমরা অজ্ঞান। আমাদের 2 মামির মতো মানুষ আমি খুব কমই দেখেছি। তারাও ভাগ্নে ভাগ্নি পেলে বাকি সব ভুলে যায়। আমার দেখা বেস্ট মামিদের মধ্যে আমার 2 মামি আছে। হয়তো ভাবছেন একটু বেশি বলছি, কিন্তু না, আমি আরো কম বললাম। তাদের গুণগান সারাদিনও শেষ করতে পারবো না। দৌড়ে গিয়ে খালামণির রুমে চলে গেলাম। বড় মামি সবে মাত্র বোরখা খুলে ফ্যানের নিচে বসেছে। আমি গিয়ে কুশলাদি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম মামি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। সকাল সকাল চলে আসছি, তাই জ্যামেও পড়তে হয়নি। গুলিস্তান থেকে একেবারে ডিরেক্ট সিএনজি নিয়ে চলে এলাম। ও, তাহলে সিএনজি দিয়ে আপনারা আসছেন। আমি ভাবলাম কোন ফ্ল্যাটে আবার মেহমান এলো। এখন দেখি আমাদের ফ্ল্যাটেই। মামি খালামণিকে জিজ্ঞেস করলো,